পৃষ্ঠা ৭৫। অরুণ কুমারের বিলাতগমন ও অধ্যক্ষ পদ লাভ। লোয়ার সার্কুলার রোডের বাড়িতে এসে লালবিহারীর অর্থ এবং স্থানের ব্যবস্থাপনার আর কোনো অভাব রইল না। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। বহুদিন ধরে নানা রকম শারীরিক অনিয়ম ও মানসিক চাপে খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার কাজে কোনো খামতি ছিল না। তিনি সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতেন। 1912 সালে লালবিহারী বাত শ্লেষ্মা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন। রোগ চরমে উঠলে অনেকেই তাঁর জীবনের আশা ছেড়ে দেন। সে যাত্রায় তিনি রক্ষা পান, সে কেবল আত্মীয় স্বজনের প্রার্থনার শক্তিতে। লালবিহারীর কাজের কোনো শেষ নেই। ফাদার ড্যানিয়েল কুষ্ঠ রোগগ্রস্ত রোগীর সেবায় নিজেই কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। আবার গ্যালিলিও, যিনি দূরবীন নামক যন্ত্র আবিষ্কার করেছিলেন, তিনিও তাঁর ৭২ বছর বয়সে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। লালবিহারীর জীবনেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তিনি দৃষ্টিহীনদের সেবায় নিজেকে এমনভাবে সঁপেছিলেন যার ফলস্বরূপ নিজে দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন। লালবিহারীর আত্মত্যাগ অলৌকিক। বিভিন্ন পরীক্ষার সাগর উত্তীর্ণ হয়ে তিনি মহামানবের আসন পেয়েছেন। মানবতার ইতিহাসে এ কাহিনী স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দৃষ্টিহীন হয়েও তিনি তাঁর কর্তব্য থেকে কোনোদিনই পিছপা হননি। পৃষ্ঠা ৭৬। দৃষ্টিহীন অবস্থায় অন্ধ বিদ্যালয়ের সেবা করে গেছেন। শেষ জীবনে তাঁর সব দুঃখ ঘুচে গিয়েছিল। অর্থ, সম্মান, খ্যাতি, যশ সবই পেয়েছিলেন, পাননি শুধু বিশ্রাম। কর্মবীরের বিশ্রাম কোথায়? বিদ্যালয়ের কার্য পরিচালন সমিতি একজন শিক্ষিত যুবককে দৃষ্টিহীনদের আধুনিক শিক্ষা প্রদানের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ইংল্যান্ডে পাঠানোর প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি অনুমোদন লাভ করলে বঙ্গের তৎকালীন শাসনকর্তা লর্ড কারমাইকেল এই প্রশিক্ষণের জন্য ১,০০০ টাকা অনুদান দিতে প্রতিশ্রুত হলেন। পরিচালন সমিতির সভাপতি জর্জ হোমউড সাহেব অবসর গ্রহণ করার পর স্বদেশ যাত্রা করেন। ওই সময় উপযুক্ত প্রশিক্ষণের প্রার্থী খোঁজার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়। কমিটির কাছে অনেকগুলো আবেদনপত্র আসে। বলা বাহুল্য, ইতিমধ্যেই লালবিহারীর জ্যেষ্ঠ পুত্র অরুণ কুমার সাহা পিতার কাছ থেকে ব্রেল শিক্ষা লাভ করার পর দৃষ্টিহীনদের সেবায় নিজেকে পারদর্শী করে তুলেছেন এবং তার এই সেবার জন্যে কোনোদিন কোনো বেতন নেননি। পিতার গুণে গুণান্বিত অরুণ কুমার পরিচালন সমিতির বিচারে যোগ্য ও উপযুক্ত অধ্যক্ষের জন্য বিবেচিত ও নির্বাচিত হয়েছিলেন। সুতরাং লালবিহারীর পর অন্ধ বিদ্যালয়ের অধ্যক্ষের পদে অধিষ্ঠ হয়েছিলেন অরুণ কুমার সাহ। তিনিও প্রশিক্ষণ প্রার্থী রূপে আবেদন করেছিলেন। কমিটিতে উপযুক্ত প্রার্থী নির্বাচনে অমত দেখা দেওয়ায় কমিটি ৭ জন প্রার্থীর নাম লর্ড কারমাইকেলের কাছে পাঠায়। মাইকেল সাহেব ৭ জনের মধ্যে থেকে অরুণ কুমার সাহাকে উপযুক্ত প্রার্থী রূপে চিহ্নিত করেন। তারপর ১৯১৩ সালের শেষ ভাগে অরুণ কুমার বিলাত যাত্রা করেন। প্রশিক্ষণ গ্রহণ এবং ইউরোপ পরিভ্রমণ করার জন্য কমিটি তাকে ৩ বছর সময় দিয়েছিল। পৃষ্ঠা ৭৭। অরুণ কুমার লন্ডন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রয়্যাল নর্মাল কলেজ অ্যান্ড একাডেমি ফর দ্য ব্লাইন্ড নামক মহাবিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু করলেন। তিনি ১ বছরের ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে সম্মানের সাথে উত্তীর্ণ হন। আরও কয়েকটি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেন। লন্ডনে থাকার সময় তিনি প্রফেসর পিয়ারসনের কাছে ইংরাজি সাহিত্য ও মনোবিজ্ঞানের চর্চায় বিশেষ জ্ঞান লাভ করেন। তারপর ইংল্যান্ডের অন্যান্য অন্ধ বিদ্যালয় ও ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশের প্রশিক্ষণ কেন্দ্র ও অন্ধ বিদ্যালয় পরিদর্শনের কথা চলছিল। এমন সময় প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড জড়িয়ে পড়লে তার সেই পরিকল্পনা বাতিল হয়।
কারণ অন্ধ বিদ্যালয়ের কমিটি তাকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করে। কমিটির অনুরোধ তিনি শিরোধার্য করে অতি কষ্টে একটি মালবাহী জাহাজের যাত্রী হয়ে 1 মাস জল যাত্রা করে বহু বিপদের মধ্য দিয়ে কোনো রূপে কলম্বো শহরে এসে উপস্থিত হন। সেখান থেকে ডিসেম্বর মাসে কলকাতায় এসে বিদ্যালয়ের কাজে যোগ দেন অধ্যক্ষ রূপে। তার প্রাণপাত পরিশ্রমে বিদ্যালয়ের বিশেষ উন্নতি হতে লাগল। পিতার পদ অনুসরণ ও অনুকরণে তিনি সকলেরই দৃষ্টি কেড়েছিলেন। যেমনভাবে চন্দ্র আলোকিত হয় সূর্যের কাছ থেকে, তেমনি অরুণ কুমারও জ্ঞানে বুদ্ধিতে সিদ্ধি লাভ করেছিলেন তার পিতা লালবিহারীর কাছ থেকে। পৃষ্ঠা 78। অবসরপ্রাপ্ত লালবিহারী ও বিদ্যালয়ের স্থান পরিবর্তনের পটভূমি। লালবিহারী কাগজে কলমে 1914 খ্রিস্টাব্দের শেষে অবসর গ্রহণ করলেও তার কর্মের বিরতি হয়নি। কর্মবীরের কি কর্মবিরতি হয়? অরুণ কুমার সাহ বিদ্যালয়ের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হলেন বটে, কিন্তু বিদ্যালয় পরিচালনের ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত পিতার মত অনুসারে গ্রহণ করতেন। পিতা লালবিহারী ধীরে ধীরে যখন সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়লেন, তখন সাধারণের সহযোগিতা ও সহমর্মিতা অনেকাংশে বেড়ে গিয়েছিল। আবার অন্যদিকে লালবিহারীর যোগ্য পুত্র অরুণ কুমার যখন লন্ডন থেকে প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে বিদ্যালয়ের কাজ শুরু করলেন, তখন পিতা লালবিহারী স্বস্তি লাভ করলেন। অনেক সাধারণ পাঠ্যপুস্তক ব্রেলে অনুবাদ করা শুরু করলেন। তিনি যখনই সময় পেতেন তখনই ব্রেলে বইগুলি অনুবাদ করতেন। তাছাড়াও অনেক সাধারণ চক্ষুষ্মান ব্যক্তিদেরকেও ব্রেল শিখিয়ে অনুবাদের কাজে লাগিয়েছিলেন। ইতিমধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সাধারণ পাঠ্যসূচির বিষয় সমূহও বৃদ্ধি পেয়েছিল। সুতরাং ব্রেল পুস্তকের চাহিদা অনেক বেড়ে গিয়েছিল। সেই চাহিদা পূরণের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছাসেবী সকলেই ব্রেল অনুবাদে ব্যস্ত থাকতেন। আগেই বলা হয়েছে, লর্ড কারমাইকেল একজন যুবককে বিলাতে প্রশিক্ষণ গ্রহণের জন্য 1000 টাকা সাহায্য দিতে প্রতিশ্রুত হন। পৃষ্ঠা 79। তিনি যে কেবল এই টাকাই দিয়েছিলেন তা নয়, এই অন্ধ বিদ্যালয়ের উন্নতির জন্য তিনি সব সময় চিন্তা করতেন এবং অনেক পরিমাণে অর্থ সাহায্য করতেন। অনেকদিন ধরেই তৎকালীন বঙ্গের শাসনকর্তারা এই বিদ্যালয়ে পৃষ্ঠপোষক রূপে কাজ করেছিলেন। লর্ড কারমাইকেলের পর লর্ড রনেল শে বিদ্যালয় পরিদর্শন করেন। 24 পরগনার কালেক্টর সাহেবের পরামর্শ মতো বেহালায় বিদ্যালয়ের জন্য জমি কেনার ব্যবস্থা করলেন। তারপর লর্ড লিটন অন্ধ বিদ্যালয়ের বাড়ি তৈরির জন্য 1924 খ্রিস্টাব্দে এক আবেদনপত্র প্রকাশ করেন। তার ফলে বেহালায় সুবৃহৎ পাঠাগার, কারখানা ও আবাসিক ভবন প্রভৃতি নির্মিত হয়। অতীতের কষ্ট দূরীকরণে কবির এই বাণী উঠুক সত্য হয়ে। উদ্ধৃতি শুরু। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 80। বেহালায় বিদ্যালয় প্রতিষ্ঠা। উদ্ধৃতি শুরু। The secret of education lies in respecting the pupil. Stop. উদ্ধৃতি শেষ। এমারসন, EMERSON। শিক্ষার আধার লুকিয়ে থাকে ছাত্রের প্রতি সম্মানের মধ্যে। তৎকালীন বঙ্গদেশের গভর্নর দ্বিতীয় লর্ড লিটনের প্রচেষ্টায় 1922 থেকে 27 কলকাতার প্রখ্যাত ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়ের বিশেষ যত্নে ও তত্ত্বাবধানে বাড়িগুলি তৈরির কাজ শেষ হয় 1925 খ্রিস্টাব্দের 31শে মার্চ তারিখে। দ্বিতীয় লর্ড লিটন মহোদয় এটি উদ্বোধন করেছিলেন। ওই বছরের 12ই জুন অন্ধ বিদ্যালয় কলকাতা থেকে বেহালায় স্থানান্তরিত হয়। দ্বিতীয় লর্ড লিটন উদ্বোধনী অনুষ্ঠানে যা বলেছিলেন তার কিছু অংশ হল ড্যাশ। উদ্ধৃতি শুরু।
I am not going to sing the praises of this new school, to point out to you its many advantages and to congratulate the government on the achievements. If I went to do so, I might create a wrong impression. You might then go away with the comfortable belief that all that was required was now being done. You might return to your homes and say to your friend, "Isn't it a happy thing that these poor blind children are now being cared for and well taught in a well taught in a beautiful new building out at Behala?" That would be a mistake. The work is not finished, Prishtha. It is scarcely begun. That is why I asked you to go back in imagination to the beginning and to realize that picture of the first blind child receiving its first lesson. All that has happened since only serves to show as what may follow, what should follow. From that beginning it has not brought as to the end or even within sight of the end. Paragraph. I want you to return to your homes and to tell your friends that you have learned today that the way to relieve the sorrows of the blind and to remedy their deficiencies was pointed out to us as long ago as 1894, and that the work then initiated has not yet been accomplished, that it has taken 30 years, but the make a beginning, and that you want to help those who are doing the work to bring it to a conclusion. If you will but give us your hearts, then the necessary money will soon follow. Stop উদ্ধৃতি শেষ। নবীন প্রাণে নতুন বসন্তে আজ পারিজাত ভরা পদ্ম পলাশে দোয়েল কোয়েলের কুহুতানে আনন্দিত মন। উদ্বোধনী ভাষণ থেকে বুঝতে পারা যায় লালবিহারী যে কাজ আরম্ভ করে 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন তা একটি মহৎ কাজের জন্য। এখনো অনেক কিছু করবার আছে। সরকার বাহাদুর তাঁর কাছে সন্তুষ্ট হয়ে তাঁকে 1911 সালে কেসরি-ই-হিন্দ পদকে ভূষিত করেছিলেন। কেসরি-ই-হিন্দ পদক 1900 থেকে 1947 সাল পর্যন্ত, পৃষ্ঠা 82, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হতো। তার জন্যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বিচার করা হতো না। তৎকালীন ভারতের বড়লাট লর্ড মিন্টো ও অনেক প্রশংসার কথা বলে লালবিহারীকে উক্ত পদকটি প্রদান করেন। পৃষ্ঠা 83, কীর্তিমান ছাত্রছাত্রী। প্রায় 30 বছরের পরিশ্রমের ফলে বর্তমানে কলিকাতা অন্ধ বিদ্যালয় একটি যথার্থ বিদ্যালয়ে পরিণত হয়েছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই বিদ্যালয় থেকে অনেক কীর্তিমান বিখ্যাত ছাত্রছাত্রীর জন্ম হয়েছে। অন্ধকারময় জীবনকে আলোকিত করে যারা আত্মপ্রকাশ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তৎকালীন ভারতে প্রথম দৃষ্টিহীন শিক্ষার্থী যিনি স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তার নাম হল নগেন্দ্রনাথ সেনগুপ্ত। ইনি দর্শন ও অর্থনীতিবিদ্যায় MA ডিগ্রি লাভ করে বঙ্গবাসী কলেজের দর্শনের অধ্যাপক রূপে জীবনযাত্রা শুরু করেন। সম্ভবত তিনি ছিলেন ভারতের প্রথম দৃষ্টিহীন যিনি মহাবিদ্যালয়ে প্রথম অধ্যাপনা শুরু করেন। ছাত্রীদের মধ্যে যার নাম শোনা যায় তিনি হলেন শ্রীমতী সাবিত্রী রায়চৌধুরী, প্রথম দৃষ্টিহীন ছাত্রী যিনি স্কুল ফাইনাল উত্তীর্ণ হন। তার সহযোগী রূপে শ্রীমতী প্রতিভা বাগচিও স্কুল ফাইনাল পাশ করেন এবং পরে মহাবিদ্যালয় কলা বিভাগে সম্মানের সহিত পড়াশোনা করেন। শ্রীযুক্ত নগেন্দ্রনাথ সেনগুপ্ত ও সাবিত্রী রায়চৌধুরী দৃষ্টিহীনদের নানা রকম অধিকারের আন্দোলনের সাথে বহুদিন যুক্ত ছিলেন
এই প্রসঙ্গে মাননীয় সেনগুপ্ত বিপিএ নামক একটি দৃষ্টিহীনদের সংগঠনের কাণ্ডারি ছিলেন। তাছাড়া শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র রায়চৌধুরী ইতিহাসে এমএ পাশ করেন এবং তাঁর বোন সাবিত্রী রায়চৌধুরী কলিকাতা অন্ধ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। পৃষ্ঠা 84। শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সরোজ নলিনী শিল্প বিদ্যালয় এবং ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের শিল্প শিক্ষক ছিলেন। শ্রীযুক্ত প্রিয়নাথ ঘটক ঢাকায়, শ্রীযুক্ত সত্যদাস মোদক কৃষ্ণনগরে গীতবাদ্যের শিক্ষকতা করতেন। ইয়াকুব আব্দুল লতিফ কলিকাতার একজন বিখ্যাত দৃষ্টিহীন ব্যবসায়ী ছিলেন। প্রফেসর মনীন্দ্র কৃষ্ণ কুমার 1952 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে শিবপুর দীনবন্ধু কলেজে শিক্ষকের পদে যোগ দেন। এছাড়াও সাংবাদিক হিসাবেও তাঁর নাম খুব খ্যাত ছিল। বিদ্যালয়ের উন্নতির গতি তরঙ্গের মতো ছুটতে থাকে দিকে দিকে। ইতিমধ্যে বাংলা তথা ভারতের রাজনৈতিক চরিত্র নতুন মোড় গ্রহণ করল। 1930 গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন, 1942 ভারত ছাড়ো আন্দোলন, আবার নেতাজি সুভাষচন্দ্র বোসের আবির্ভাব ভারতীয় রাজনীতিতে নতুন রঙ্গমঞ্চ প্রদান করল। পাশাপাশি কলিকাতা অন্ধ বিদ্যালয়ে নতুন নতুন ছাত্রছাত্রীর আগমন ও সম্মানের সহিত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের তথা দৃষ্টিহীন সমাজে এক নবযুগের সূচনা করল। এখন ওই রকম কিছু কীর্তিমান শিক্ষার্থীদের কথা উল্লেখ করছি। সময় 1936 খ্রিস্টাব্দ। খবরের কাগজে একটি নাম বড় বড় অক্ষরে ছাপা হলো, সাধন গুপ্ত IA পরীক্ষায় 10ম স্থান অধিকারী। ইনি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন, কলিকাতা অন্ধ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্কুল ফাইনাল 1934। প্রচণ্ড মেধাবী, লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেন, পেশায় আইনজীবী। শ্রীগুপ্ত ভারতীয় পার্লামেন্টেরও মেম্বার হয়েছিলেন। 1953 থেকে 1962 সাল পর্যন্ত দেশ ও দশের সেবায় নিজেকে নিযুক্ত করেছিলেন। আরেকজন মেধাবী ছাত্র হলেন ডক্টর সুবোধচন্দ্র রায়, BA MA প্রেসিডেন্সি কলেজ থেকে। 1941 সালে প্রতিষ্ঠা করলেন লাইট হাউস স্কুল ফর দ্য ব্লাইন্ড নামক একটি প্রতিষ্ঠান। এটি হবে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুল। বয়স্ক দৃষ্টিহীন ব্যক্তিদের শিক্ষা, সামাজিক ও আর্থিক পুনর্বাসনের জন্য। পৃষ্ঠা 85। আরেকজন মেধাবী ছাত্র হলেন ভবানী প্রসাদ চন্দ্র। ইনি 1957 সালে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর নামক প্রতিষ্ঠানে প্রথম অধ্যক্ষ ছিলেন। বিদ্যালয়ের উন্নতির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। ডক্টর পরমেশ সেনগুপ্ত লেকচারার অফ TTC টিচার ট্রেনিং সেন্টার। উৎপল গঙ্গোপাধ্যায় প্রফেসর রিডার কল্যাণী বিশ্ববিদ্যালয়। অশোক চৌধুরী অধ্যক্ষ কলিকাতা অন্ধ বিদ্যালয়। স্বপন গুপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্র বিশারদ। এছাড়া শিবব্রত সেনগুপ্ত, কমলেন্দু গুপ্ত, যাঁদের নাম শুনলে মাথা নত করতে হয়। এছাড়াও যারা সততা ও শ্রদ্ধার প্রতীক হয়ে রয়েছেন তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন রমেন্দ্রনাথ হালদার। শ্রীযুক্ত গোপীনাথ দাঁ ব্লাইন্ড বয়েজ একাডেমি অধ্যক্ষের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিদ্যালয়ে প্রশাসনের দায়িত্ব পালন করেছেন। NCERT নামক শিক্ষা বিষয়ক সংস্থায় সর্বসাধারণের সঙ্গে একজন সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষা বিশেষজ্ঞ ছিলেন শ্রীযুক্ত কাওয়াস ডি তাম্বোলি। তাছাড়াও দিল্লি সরকারি অন্ধ বিদ্যালয়ের অধ্যক্ষ ও NABর অন্ধ বিদ্যালয়ের অফিসার হিসাবে সম্মানের সহিত দায়িত্ব পালন করেন। উপরিউক্ত নামজাদা ব্যক্তিত্ব এই বিদ্যালয়ের গৌরব ভারতের সর্বত্র রক্ষা করেছেন। এই কলিকাতা অন্ধ বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1925 সালে হওয়ার পর সাময়িকভাবে মাঝে মাঝে স্থানান্তরিত হয়েছিল। ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন বর্ষিয়ান শিক্ষক মাননীয় রমেন্দ্রনাথ হালদার এক সাক্ষাৎকারে জানালেন, বিদ্যালয়ের আবাসিক ভবনের দ্বিতল উদ্বোধন হয় 1937 সালে।
লর্ড লিটনের দ্বারা। তখন দ্বিতল সম্পূর্ণ ছেলেরা ব্যবহার করতে শুরু করলো। নিচতলায় বালিকা আবাসিক ভবন ও শ্রেণী কক্ষ রূপেও ব্যবহার হতো। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাময়িকভাবে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে একটি ভাড়া বাড়িতে বিদ্যালয়টি স্থানান্তরিত হয়। সেখান থেকে কৃষ্ণনগরে একটি মিশনে সাময়িক ঠাঁই হয়। পৃষ্ঠা 86। আবার বেহালায় স্বমহিমায় প্রত্যাবর্তন। এই সময় বিদ্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, আসাম, করাচি, লাহোর এই সমস্ত অঞ্চলে থেকেও বহু ছাত্রছাত্রী এখানে ভর্তি হতো। তবে ছাত্রছাত্রীদের মধ্যে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী হতেন তাদের সমস্ত ব্যয়ভার বহন করত বিভিন্ন খ্রিস্টান মিশনারি সংস্থা। বিদ্যালয়ের পঠন পাঠনে উন্নতির জন্য একটি বিরাট আকার বাড়ি প্রতিষ্ঠা করা হয় 1960 সালে, যা ব্রেল বাড়ি বা ব্রেল বিল্ডিং নামে পরিচিত ছিল। বিদ্যালয়টি সরকারি অনুমোদন লাভ করে 1 সেপ্টেম্বর 1968 খ্রিস্টাব্দে। তখন বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন স্বনামধন্য পদ্মশ্রীপ্রাপ্ত মাননীয় শ্রী অমল শাহ মহাশয়। অরুণ কুমার শাহের জ্যেষ্ঠ পুত্র অমল শাহের প্রশাসনিক সময় ছিল 1945 থেকে 1969 সাল পর্যন্ত। বিদ্যালয়টির জন্ম 1894, স্বমহিমায় পদার্পণ 1925। সেই সময় থেকে শুরু করে বর্তমানে 2019 বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই কলিকাতা অন্ধ বিদ্যালয়। বর্তমানে সাধারণ পাঠ্যক্রম ছাড়াও এখানে কারিগরি V.T.C ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ দৃষ্টিহীন বয়স্ক মেয়েদের দেওয়া হয়। তবে বলা বাহুল্য 1925 সালের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা সহায়ক ব্যবস্থা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের উপস্থিতি এত সহজ ছিল না যা বর্তমানে আছে। এতৎসত্ত্বেও তখনকার দিনে শিক্ষার মান অনেকাংশেই অতুলনীয় ছিল। বর্তমানে দিনের পর দিন দৃষ্টিহীনদের শিক্ষা ব্যবস্থা নানামুখী প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন হচ্ছে। এর সদ উত্তর আত্মবিশ্লেষণ ও আত্মসমীক্ষার মধ্যে লুকিয়ে আছে, যা আমাদের প্রত্যেকেরই করা উচিত। অন্যান্য কর্মকাণ্ড মনোহারী, হৃদয়ধারী লালবিহারী ছিলেন সকলেরই প্রাণ পুরুষ। তার সততার সাধনা ছিল অনেকেরই পাথেয়। তিনি এত বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও কোনরূপ অহংকার বা গৌরব বোধ করতেন না। তিনি সর্বদাই বলতেন, আমি কিছু না, আমার কিছু করার ক্ষমতা নেই। পৃষ্ঠা 87। যা হচ্ছে বা হয়েছে সবই প্রভুর ইচ্ছা। প্রভু আমার দ্বারা তাঁর ইচ্ছাকে পূর্ণ রূপ দিচ্ছেন। লালবিহারী যে শুধুমাত্র কলিকাতা অন্ধ বিদ্যালয়ের প্রতিষ্ঠার কথাই ভাবতেন তা নয়, তিনি আরও অনেকগুলো কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিলেন। ক, তার নাম অনুসারে শাহ ব্রেল প্রতিষ্ঠা। খ, এন্টালিতে একটি বালিকা বিদ্যালয় ও ঠাকুরপুকুরে একটি শিল্প শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। গ, ছাত্রছাত্রীর জন্য নিজের হাতে ব্রেল বই লিখতেন। ঘ, জীবনে শেষ পর্যন্ত বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্টের পদে নিযুক্ত ছিলেন। উঙ, বঙ্গীয় খ্রিস্টীয় সম্মেলনের সভ্য ও সহ সভাপতি রূপে সম্মেলনীকে তিনি পরামর্শ দান করতেন। চ, তিনি রাষ্ট্রীয় যুবক সমিতির একটি শাখার সহ সভাপতি রূপে বহুদিন দায়িত্ব পালন করেছেন। ছ, স্বদেশী যুগের সময় থেকে দেশের কল্যাণকর বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগদান করেন। বঙ্গভঙ্গের আন্দোলনে তিনি শ্রীযুক্ত কৃষ্ণকুমার মিত্র, শ্রীযুক্ত শচীন্দ্র প্রসাদ বসু, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়গণের সহিত একযোগে কাজ করেন। বর্গীয় জ, কলিকাতার এন্টালির খ্রিস্ট মণ্ডলীতে প্রায় 42 বৎসর কাল তিনি পরিচালকের পদে এবং কয়েক বৎসর কলিঙ্গ মণ্ডলীতে পৌরোহিত্য কাজে নিযুক্ত ছিলেন। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 88, ইতিকথা।